হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এইচএসসি 24 ব্যাচের জন্য যে অ্যাডমিশন কোর্স নোমান একাডেমির পক্ষ থেকে সেটা আমরা আজকে লঞ্চ করতে যাচ্ছি। তো এই কোর্সে আমরা ফিজিক্সের যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো কভার করব। তো তার আগে একটু বলে নিই যে এইচএসসি যে 24 ব্যাচ সেটা খুবই স্পেশাল একটা ব্যাচ। তো নানা ঘটনার ভিতর দিয়ে হোক, যেভাবেই হোক, আলটিমেটলি 24 ব্যাচের এইচএসসি পরীক্ষাটা হয় নাই, তো বাতিল করা হয়েছে। তো এখন এইচএসসির যে রেজাল্ট সেটা আসলে কিভাবে হতে পারে এটা নিয়ে অনেকের মধ্যে এখনো কনফিউশন রয়ে গেছে। তো আমি আমার মতামতটা যদি তুলে ধরি, এমন না যে এটাই ঘটবে, যেহেতু আমি নীতি নির্ধারক পর্যায়ে নাই, তবে যেগুলো আর কি শুনতেছি সেগুলোর ভিত্তিতে দুই তিনটা কেস যে হওয়ার সম্ভাবনা আছে। তো তার মধ্যে একটা যেটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা যে জেএসসি, জেএসসি না, মূলত আসলে এসএসসি এর যে রেজাল্ট, হ্যাঁ, অ্যাডমিশনের ক্ষেত্রে তো এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে সামগ্রিকভাবে আমি যদি বলি, জেএসসির যে রেজাল্টগুলো ছিল ওগুলা দিয়েই অনেক সাবজেক্ট এসএসসিতে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছে। এই ওয়ার্ডটা অনেকেই শুনে থাকতেছো যে সাবজেক্ট ম্যাপিং। হ্যাঁ, তো ম্যাপিং কি ডাবল পি হবে নাকি একটা পি হবে আমি শিওর না, যাই হোক, সাবজেক্ট ম্যাপিং। তো এখন এই সাবজেক্ট ম্যাপিং মানে তুমি এসএসসি তে ফিজিক্সে যে মার্কস পাইছো, তোমার এইচএসসি তেও হয়তোবা সেটা ম্যাপিং করে দিয়ে দিতে পারে। অর্থাৎ এসএসসি তে তোমার যদি ফিজিক্সে এ প্লাস থাকে, তাহলে তোমার এইচএসসি তেও ফিজিক্সে এ প্লাস দিয়ে দিবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেগুলো তার কি প্র্যাকটিক্যাল আছে ওই অনুযায়ী নাম্বার, অর্থাৎ সাবজেক্ট ম্যাপ করে দিয়ে দিবে। এখন অনেক রকম সমস্যা তৈরি হইতে পারে, যেমন এসএসসি তে জেনারেল ম্যাথ ছিল, তো অনেকের আবার এসএসসি তে হায়ার ম্যাথ না থাকতে পারে। কিন্তু এমন স্টুডেন্ট আসলে খুঁজে পাওয়াটা টাফ যে এসএসসি তে হায়ার ম্যাথ নেয় নাই কিন্তু ইন্টারে এসে হায়ার ম্যাথ নিছে, এটা আসলে একটু ডিফিকাল্ট। তো এসএসসি তে অনেকেরই, যাদের মানে সায়েন্স, বেশিরভাগেরই হায়ার ম্যাথ থাকে, তো তাদের হায়ার ম্যাথের নাম্বার হয়তো বা এইচএসসি তে ম্যাপিং করে দিতে পারে। এখন সমস্যাটা এখানেই যে এসএসসি তে ম্যাথও তোমরা পড়ছো, আবার হায়ার ম্যাথও পড়ছো, ঠিক আছে? তো কোনটার নাম্বার যে আসলে ম্যাপ করে দিবে এটা আসলে বলাটা খুবই ডিফিকাল্ট। দুইটা ঘটনা ঘটতে পারে, এক হায়ার ম্যাথের নম্বর সরাসরি দিতে পারে, অথবা এই দুইটার অ্যাভারেজ করেও দিতে পারে। এখন কি ঘটবে আলটিমেটলি সেটা আমরা এখন কেউই বলতে পারি না। সো পসিবিলিটিস এর কথা বলতেছি। এবার ভর্তি পরীক্ষায় আসলে কোনটায় কত নাম্বার দরকার হয় সেটা যদি আমরা দেখি যে 2020 সালে এইচএসসি পরীক্ষা হয় নাই, তো 2020 সালে বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্টস গুলো কেমন ছিল সেগুলো তোমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। আমি বুয়েটেরটা যদি বলি, যে বুয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলায়ে মোটামুটি যদি 270 নাম্বার থাকে, তাহলে তারা ফর্ম তুলতে পারছে, বা যারা ফর্ম তুলছে তাদের ভিতর থেকে এদের নাম্বারের র্যাঙ্কিং করে যাদের নাম্বার বেশি তাদের ভিতর থেকে পরীক্ষা দিতে পারছে সিলেক্টিভ কিছু। এখন এবার যে সমস্যাটা তৈরি হয়েছে, এবার অনেকের ফিজিক্স পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তো ফিজিক্সের মার্কসটা তোমার এইচএসসি তে তোমরা পরীক্ষা দিয়ে ফেলছো, কিন্তু কেমিস্ট্রি আর ম্যাথ এক্সাম অনেকের দাও নাই। তো এখন বুয়েট এবার কি করবে সেটা এখনো ঠিক মতো বলা যাচ্ছে না, এটা নোটিশ দিলে বোঝা যাবে। তো হয়তোবা আমার যেটা মনে হয় ফিজিক্সের মার্কসটা এইচএসসি থেকে নিতে পারে, অর্থাৎ তুমি ফিজিক্সে এইচএসসি তে কত পাইছো এরকম একটা রিকোয়ারমেন্টস দিয়ে দিতে পারে, যে হয়তো বললো যে এইচএসসি তে ফিজিক্সে যারা 90+ এরকম একটা রেঞ্জ দিয়ে দিতে পারে, আর কেমিস্ট্রি আর ম্যাথের একটা নাম্বার রেঞ্জ দিতে পারে, যেমন এই কেমিস্ট্রি আর ম্যাথের 200 এর মধ্যে হয়তোবা বলে দিল যে 170 বা 180 এরকম একটা, হয়তোবা আমার মনে দিয়ে দিবে। তবে যেটা আসলে করা উচিত, এই রিকোয়ারমেন্টস গুলো অনেক কমাই নিয়ে আসা উচিত। আমার মতে যদি এ প্লাস থাকে, অ্যাটলিস্ট তিনটার মধ্যে যদি দুইটাতেই এ প্লাস থাকে, তাহলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া আসলে উচিত। মানে এটা রিকোয়ারমেন্টস হওয়া উচিত, কারণ অনেকে এসএসসি তে খারাপ করছে, তার একটা কাম ব্যাক দেওয়ার সুযোগ ছিল ইন্টারমিডিয়েটে, সে আসলে দিতে পারে নাই। তো এরকম অনেক পটেনশিয়াল মানুষজন আছে যারা কি সেই সুযোগটা পাচ্ছে না। তা আমার মতে আসলে এরকম রিকোয়ারমেন্টস করা উচিত। অন্যান্য যে সিকে রুয়েট আছে সেখানেও আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবে তারা। এখন ভবিষ্যৎ কি হবে সেটা আমরা কেউই বলতে পারি না, তবে এগুলো অনুমান। আর সেকেন্ড যেভাবে রেজাল্ট তৈরি করতে পারে সেটা তোমাদের কলেজের যে টেস্ট এক্সাম সেটা।
এখন এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, আমি বলতেছি না যে হবে না, বাট সম্ভাবনা খুবই কম, কারণ বেশিরভাগ কলেজের টেস্ট এক্সামে অনেকে এ প্লাস পায় না, আমি নিজেও পাইনি। আমি যখন চিটাগং কলেজে ছিলাম তো আমাদের ওই জায়গায় হচ্ছে একটা র্যাঙ্কিং দিত হচ্ছে জিপিএ 5 পাইছে কয়জন, কেউ পায় নাই। তারপরে র্যাঙ্কিং দিত 4.5 থেকে 4.99 এর মধ্যে কয়জন পাইছে। হ্যাঁ, তো আমাদের বার হচ্ছে এখানে 7জন না 8জন যেন পাইছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। তো আমাদের রেজাল্ট গুলো এভাবে রেঞ্জ আকারে দিত। তো আমার টেস্টে হচ্ছে এরকম জিপিএ ছিল। এখন আমার টেস্টের জিপিএ বা অন্যান্য সাবজেক্টের নাম্বার যদি ম্যাপ করে এইচএসসি তে দেয়, তাহলে তো আমি এখানে এ প্লাস পাচ্ছি না। তো আমি জানি না এইটা আসলে করবে কিনা, বাট আমার মনে হচ্ছে এটা করবে না। বাট তারপরও এখনো যেহেতু কিছু বলা যাচ্ছে না, সো আমি ডিসিশন দিতে পারি না, বাট এটার সম্ভাবনা অনেকটাই কম। আমার যেটা মনে হয় এসএসসি থেকেই সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দিয়ে দিবে। আর যেগুলো কমন, যেমন জিএসসি তো বাংলা ছিল, এসএসসি তো বাংলা ছিল, বা অনেকের তো বাংলা পরীক্ষা হচ্ছে হয়ে গেছে, যেগুলো হয় নাই, বিশেষ করে গ্রুপ সাবজেক্ট যেগুলো হয় নাই সেগুলো তো জিএসসি তে তো নর্মালি থাকে না, তাই না? তো যেগুলো জিএসসি তে থাকে না গ্রুপ সাবজেক্ট, সেগুলো এসএসসি থেকেই দিবে। আর বাংলা ইংলিশ যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো তো রেজাল্ট আকারে পাবাই। এই হলো মোটামুটি কথাবার্তা। এখন সমস্যা হচ্ছে অ্যাডমিশনের রিকোয়ারমেন্টস নিয়ে, ঠিক আছে? তো আমরা যদি 2020 সালের রিকোয়ারমেন্টস গুলো দেখি, তাহলে এই হলো মোটা দাগে। তো এ প্লাস থাকলেই অনেকে পরীক্ষা দিতে পারছে, বাট আমার মনে হয় এ প্লাস যাদের নাই তাদেরও পরীক্ষা দেওয়ার মানে সুযোগ বাড়ানো উচিত। যেমন বুয়েটে হচ্ছে 24,000-এর মতো মোটামুটি হচ্ছে যে পরীক্ষা দিতে দেওয়া হয়। তো কখনো 18,000 ছিল এক সময় সংখ্যাটা, এখন মনে হয় বা আগের বার বা তার আগের বার মনে হয় 24,000 হয়েছে, নট শিওর, বাট 18,000 থেকে 24,000 এর মধ্যেই আসলে পরীক্ষা দিতে দেওয়া হয়। তা আমার মতে এটা আরো বাড়ানো উচিত, তাতে করে আরো আরো অনেক বেশি স্টুডেন্টস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর প্রিলি হবে তো, বুয়েটে তো প্রিলি হয়, তো প্রিলিকে অনেকেই বাদ দিয়ে দিল, সমস্যা তো নাই, বাট একটা চান্স দেওয়া উচিত। তো এইরকম একটা পসিবিলিটিস আছে রেজাল্ট হওয়ার। এখন সমস্যা সবার মনে যে কি প্রস্তুতি নিব, মেডিকেলের প্রস্তুতি নিব নাকি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব নাকি ভার্সিটির প্রস্তুতি নিব। তোমরা অনেকে ভার্সিটি বানান ভুল করো, এটা একটু জ্ঞান দিই। ইউনিভার্সিটি লিখলে বি এর পরে ই হবে, আর যদি শুধু ভার্সিটি লেখা তাহলে বি এর পরে এ হয়। তো যাই হোক, কথা হচ্ছে কোনটার প্রিপারেশন নিব। তো যারা মেডিকেলের প্রিপারেশন তাদেরটা টোটালি ডিফারেন্ট, তাদের সাথে তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি প্রিপারেশন অতটা ম্যাচ খায় না, কারণ মেডিকেলের প্রিপারেশনে ম্যাথ লাগে না, সহজ কথা। কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউনিভার্সিটির প্রিপারেশনে তো অবশ্যই ম্যাথ লাগে। সো এটাকে আমি একটা স্লটের মধ্যে ফেললাম, আর ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটিকে একটা স্লটের মধ্যে ফেললাম। এখন অনেকে যেটা করে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি ভার্সিটি প্রিপারেশন নিব। তো আমার দৃষ্টিতে ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি প্রিপারেশনের মধ্যে খুব একটা পার্থক্য নাই। যেমন আমি যদি ভার্সিটি বলতে, অনেক ভার্সিটি আছে, আমি যদি ডিউ এর প্যাটার্নটা দেখি, ডিউতে তোমাকে এমসিকিউও লিখতে হবে, আবার হচ্ছে রিটেনও লিখতে হবে। তো বুয়েটের ভিতরেও তো একই প্যাটার্ন, বুয়েটেও তোমাকে এমসিকিউ প্রিলি দিতে হবে, তারপরে রিটেন পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, দুইটার রিটেনের মধ্যে অনেক পার্থক্য আছে। ডিউ রিটার্ন গুলো ছোট ছোট হয়, বুয়েটের রিটার্ন গুলো কিছু কিছু ছোট হয়, কিছু কিছু কঠিন বড় আকারের প্রশ্ন থাকে, বাট প্যাটার্ন টু সেম। তোমাকে এমসিকিউ প্রিপারেশন নেওয়া লাগবে, রিটার্নের প্রিপারেশনও নেওয়া লাগবে। এবং অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে বেশিরভাগ জায়গায় এমসিকিউ, রিটার্ন হচ্ছে কম। তো তোমার তো এমসিকিউ পড়া লাগতেছে, রিটার্নের জন্য পড়া লাগতেছে, তাহলে দুইটার মধ্যে প্রিপারেশন আমি আলাদা করবো কেন? তোমাকে যদি ফিজিক্স পড়তে হয়, তোমাকে সেই 14টা অধ্যায় পড়া লাগবে, ফার্স্ট পেপারে 7টা, সেকেন্ড পেপারে 7টা, সেটা তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আর হচ্ছে ইউনিভার্সিটির জন্য পড়ো। তো মোটামুটি প্রিপারেশন কিন্তু একই। পার্থক্য করে দেয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ বেশিরভাগ জায়গাতে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো এইটা একটা পার্থক্য। তুমি ইঞ্জিনিয়ারিং এ যখন প্রিপারেশন নিতে থাকবা, সিকে রুয়েটেও এমসিকিউ, বাট এখানে এমসিকিউ গুলো একটা ওই রিটেনের অঙ্কগুলাই, বুয়েটের রিটেন স্টাইলে যে অঙ্কগুলাই ওগুলোই আসলে এমসিকিউতে তুলে দেয়, টাইমও বেশি। সো আমরা একসাথেই ধরতে পারি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন। আর ঢাকা ইউনিভার্সিটিতে একই রকম প্যাটার্ন, বাট অন্যান্য জায়গায় ঢাকা ইউনিভার্সিটি বাদে যেগুলোতে রিটার্ন নাই আর কি, এরকম যেগুলো শুধু এমসিকিউ, সেখানে তোমার ক্যালকুলেটর ছাড়া, বা ঢাকা ইউনিভার্সিটি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। সো কিছু কিছু শর্টকাট হচ্ছে আমাদের জানা লাগে, এবং হ্যান্ড ক্যালকুলেশন দরকার হয়, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই জিনিসগুলো ইউনিভার্সিটিতে একটু
ডিফারেন্ট। আর ইঞ্জিনিয়ারিং এ তো সেই জিনিসগুলো দরকার হয় না, কারণ সেখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা তুমি। তো সমস্যা হয় এখানে একটু এক্সট্রা প্রিপারেশন কি নেওয়া লাগে, কিছু কঠিন কঠিন ম্যাথ সলভ করা লাগে। তো আমাদের ব্রেন এভাবে সেট হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং মানে একটু কঠিন অঙ্ক করতে হবে বেশি, ইউনিভার্সিটিতে করা লাগে না। বাট ব্যাপারটা সেরকম না। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির রিসেন্ট কোয়েশ্চেনগুলো দেখো, বুয়েটের রিটেনের যে স্টাইল আর ঢাকা ইউনিভার্সিটির রিটেনের স্টাইল এবং ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ, ফিজিক্সের এমসিকিউ যেটা আমি সলভ দিয়ে রাখছি আমার চ্যানেলে, সেটা দেখতে পারো। তো ওদের কোয়েশ্চেনের যে মানে কনসেপ্টের ডেপথ, সেটা মানে কি বলবো, একাডেমিকে তুমি যদি খুব ভালো মতো প্রিপারেশন মানে ভালো মতো পড়াশোনা না করো, খালি অ্যাডমিশনে এসে প্রবলেম সলভ করো, সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ওই ডেপথটা যাওয়া। তো মোটা দাগে চিন্তা করলে প্রিপারেশন কিন্তু একই, শুধু পরীক্ষার যে অ্যাপ্রোচটা তুমি নিবা, যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করব, হুম, বা বুয়েটের জন্য একটু এক্সট্রা মানে একটু অন্য জিনিসপাতি হাই লেভেলের কি কি করতে হবে, এই জিনিসগুলোতে ইঞ্জিনিয়ারিং এ একটু এক্সট্রা জিনিস পড়তে হয়। বাট মোটা দাগে সেম, আমি বলবো যে মোটা দাগে 90% বা 90% প্লাস প্রিপারেশন কিন্তু দুই জায়গায় একই রকম নেওয়া উচিত। এখন সমস্যাটা হচ্ছে আমাদের একাডেমিকের যে ল্যাগটা স্টুডেন্টদের মধ্যে, একাডেমিক লেভেলেই আসলে ডিফারেন্সটা হয়ে যায়। খুব কম মানুষই আসলে কাম ব্যাক করতে পারে অ্যাডমিশন টাইমে প্র্যাকটিস করে করে। যদি কোয়েশ্চেন একদম কমন পড়ে, মানে প্রশ্ন ব্যাংক থেকে নর্মালি যে গতানুগতিক সেই প্রশ্নগুলাই যদি আসে, তাহলে হচ্ছে যে যে ছেলেটা মানে একটু কম কনসেপ্ট জানলেও প্র্যাকটিস করে করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে করে মানে যার হাত চলে আসছে একদম মানে মাইন্ডের ভিতরে সব, সে এই ধরনের প্রবলেম আগে করছে, এরকম যদি প্রশ্ন সহজ হয়ে যায় তাহলে তার একটা কামব্যাক করার সুযোগ থাকে। বাট প্রশ্ন কঠিন হয়ে গেলে তো ওই প্রথমে যারা পিছিয়ে পড়ছিল তারা আসলে অ্যাডমিশনে এফোর্টটা দিয়েও অনেকে চান্স পায় না। তোমরা এটা অনেক শুনবা যে অ্যাডমিশনে অনেক পড়ছে কিন্তু চান্স পায় নাই। তো অনেক কারণ ঘটতে পারে, এটা একটা অন্যতম। আর ভর্তি পরীক্ষার সময় ওই মোমেন্টে তোমার মাথা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তুমি 3 মাস 4 মাস যাই পরিশ্রম করো এগুলো আসলে মূল্যহীন হয়ে যায় তখন। তো অ্যাডমিশন টাইমের যে 1 ঘন্টার পরীক্ষা বা 3 ঘন্টার পরীক্ষা, এই পরীক্ষার সময়টাও খুব গুরুত্বপূর্ণ। অনেক এটা একটা লটারির মতো, যে ওই সময় তোমার ভাগ্য ভালো থাকলে বা মাথা ঠিকমতো কাজ করলে ইটস ফাইন, বাট মাথা ঠিকমতো কাজ না করলে অনেক পারা ভালো ভালো স্টুডেন্টও আসলে চান্স মিস করে। তো যাই হোক, এটা হচ্ছে ক্যারিয়ারের একটা অপশন, বাট এটাই একমাত্র না। তো ওই কথা আবার ভিন্ন, ওইদিকে আমি যাচ্ছি না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রিপারেশন কতটুকু সিমিলার, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং আর ইউনিভার্সিটি প্রিপারেশন অলমোস্ট 90%ই সিমিলার। তো আমি এর যদি একটু সেটাকে দেখাই, তো এটা যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন হয়, তাহলে তোমার ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা সেটা হচ্ছে অনেকটাই এরকম, তার মানে প্রায় সেম। ইউনিভার্সিটির জন্য এক্সট্রা কি করতে হয়, ওই যে একটু হ্যান্ড ক্যালকুলেশন হাতে হাতে কিভাবে করতে হয়, ক্যালকুলেটর ছাড়া করতে হয় সেটা শিখতে হয়। আর এই যে ইঞ্জিনিয়ারিং এখানে কিছু হার্ড ম্যাথ করতে হয়, এগুলো খুব বেশি আসে না। হ্যাঁ, ধরো যে বুয়েটের যে রিটেনের কথা আমি বলতেছি, 40টা রিটেন, তুমি যদি লাস্ট ইয়ারের কোশ্চেন দেখো, সবগুলা প্রশ্নই প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে পানিবাদ আসছে, একদম সহজ সহজ জিনিসপত্র আসছে। মানে হার্ড ম্যাথ আসার সম্ভাবনা আসলে ওই 40টার মধ্যে হয়তো বা হাতে গোনা 2টা 3টা 4টা, এই 4-5টার বেশি আসবেই না কখনো। বাট ওই যে বললাম, মানে স্যাররা যদি প্যাটার্ন চেঞ্জ করে তাহলে তো সেখানে আমার কিছু করার নাই, আমি তো মানে জ্যোতিষী না, আমি হচ্ছে প্যাটার্ন অ্যানালাইসিস করে বলতে পারবো যে হার্ড ম্যাথ আসলে 3টা 4টা বা 5টা, এর বেশি আসার কোনো সম্ভাবনাই আসলে তেমন একটা থাকে না। কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করলে সেটা তো সবার জন্যই হবে, কম্পিটিশন তো তোমার সাথে বুয়েটের না, কম্পিটিশন হচ্ছে তোমার সাথে তোমার সাথের যারা আছে তাদের। তো এইখানে 90% প্রিপারেশন আমার একই থাকতেছে। তো তোমাদের আসলে মিক্সড যেন একটা প্রিপারেশন তোমরা নিতে পারো রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, বা রেজাল্ট দিলে তো তারপরে হচ্ছে আবার ভার্সিটির হচ্ছে সার্কুলার গুলা দিবে। তো ততক্ষণ পর্যন্ত তো তুমি বুঝতে পারতেছো না যে তুমি আসলে ইঞ্জিনিয়ারিং এর অ্যাসপায়ারেন্ট নাকি তুমি ভার্সিটির অ্যাসপায়ারেন্ট। তো তুমি যেহেতু শিওর না, তাই আমি আমার কোর্সে এভাবেই সাজাচ্ছি যেন তোমার এই পুরাটার প্রিপারেশনই হয়ে যায়। মানে এই যে একটুও বাদ রাখতেছি না, এইটুকুও বাদ রাখতেছি না। তো আমি এটা বলতে পারতাম যে ভার্সিটির জন্য একটা কোর্স, ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা কোর্স, যেটা আমি গতবার করছিলাম। বাট আমার মনে হয়েছে এটা কোনো দরকার নাই, কারণ খুবই সামান্য পার্থক্য। আমি অনেক কন্টেন্ট ইঞ্জিনিয়ারিং এর আবার ভার্সিটির মধ্যে দিছিলাম, ভার্সিটির কিছু কিছু জিনিস ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দিছিলাম। তো আমি এবার যেটা করছি, দুইটা একসাথে মার্জ করে দিছি, যে তোমাদেরকে আমি পুরোটাই দিয়ে দিব, সবাই একই কোর্সের আন্ডারে থাকবে।
সো টেনশন মুক্ত। আর এবার আসি আমার কোর্সের বৈশিষ্ট্যগুলো কি কি, বা আমি আমার কোর্সে কি কি অফার করতেছি। সো 1 নাম্বার, যারা আমার একাডেমিকের থিওরি ক্লাস করছো এবং নোট করছো, তাদের আর থিওরি ক্লাস করা লাগবে না, তারা জাস্ট নোটটা রিভিশন দিবা, দ্যাটস ইট। বাট যারা আমার একাডেমিকের থিওরি ক্লাস করো নাই, তো তোমাদের থিওরি ক্লাসগুলো সাজাই দেওয়া হবে। আচ্ছা, আমার কোর্সটা টেলিগ্রামে হচ্ছে আমি অপারেট করি, আমি দেখাই দিব যে কিভাবে করতে হবে, এবং তোমাদের হচ্ছে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই লিঙ্কে ঢুকে টেলিগ্রাম গ্রুপে ঢুকতে পারবা। ঢুকে দেখবা ভেক্টরের কিছু ক্লাস, হ্যাঁ ভেক্টরটা পুরো চ্যাপ্টারটাই ফ্রি করা আছে, ওটা তোমরা হচ্ছে যাচাই করতে পারো যে তুমি এই কোর্সটা এনরোল করবা কি করবা না। ওই টেলিগ্রাম গ্রুপটা আমি পাবলিক করে রাখছি, সো আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখানে গিয়ে ভেক্টরটা সাজানো আছে ওটা দেখতে পারবা। আরেকটা গ্রুপ খোলা হবে প্রাইভেট, তো এর পরবর্তী ক্লাসগুলা নিউটনীয় বলবিদ্যা বা অন্যান্য যে ফিজিক্সের ক্লাসগুলো আছে সেগুলো আমি হচ্ছে ওই প্রাইভেট গ্রুপে দিব। কিভাবে সাজানো থাকবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বৈশিষ্ট্যগুলো বলে নিই। থিওরি ক্লাস থাকবে, তারপর হচ্ছে ভার্সিটির জন্য যে এমসিকিউ হ্যাক্স, তারপর ডিইউতে যে ছোট ছোট রিটেন গুলো আসে, তো সেগুলোর হচ্ছে সলভ ক্লাস থাকবে। অবশ্যই তোমরা কোশ্চেন ব্যাংক নিজেরা প্র্যাকটিস করবা, আমিও কোশ্চেন ব্যাংক থেকে কিছু কিছু প্রবলেম এনে এখানে করাইছি। তারপরে ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেশাল স্মার্ট পিডিএফ। এই স্মার্ট পিডিএফ জিনিসটা কি, এটা খুবই মানে অনেক সময় লাগছে এটা সাজাইতে, সো এটা কি আমি দেখাবো একটু পরে। আর 4 নম্বরে থাকবে হচ্ছে এক্সাম। তো এই এক্সামগুলা আমি হচ্ছে চেষ্টা করব উদ্ভাসের সাথেই নেওয়ার জন্য। আর আমার কোর্সের প্রাইস হবে মাত্র 1500 টাকা। তবে হ্যাঁ, যারা হচ্ছে সেপ্টেম্বর 30 তারিখের মধ্যে ভর্তি হবা, তাদের জন্য এই কোর্সের প্রাইস হচ্ছে 1000 টাকা। তোমরা এই টাকাটা হচ্ছে বিকাশে সেন্ড মানি করবা 01521533917। এইটা বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে টাকাটা সেন্ড মানি করে তুমি হচ্ছে এই নাম্বারেরই টেলিগ্রাম অ্যাকাউন্টে তুমি হচ্ছে মেসেজ দিবা। মেসেজে তুমি তোমার ওই যে ট্রানজ্যাকশনের স্ক্রিনশট অথবা ট্রানজ্যাকশন আইডি সেটা যদি তুমি বলো, তাহলে ভেরিফাই করে তোমাকে হচ্ছে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, সেখানে তুমি জয়েন করে ক্লাসগুলো করতে পারবা। আর হ্যাঁ, আমার কোর্সগুলো হচ্ছে রেকর্ডেড। যারা আমার আগে কোর্স এনরোল করছে তারা জানে যে আমি সবসময় রেকর্ডেড ক্লাসই দেই। এটার সুবিধা কি, যে কোনো সময় হচ্ছে রেস শুরু করতে পারে। কেউ যদি পরে শুরু করে তাহলে সে যেন তাড়াতাড়ি সবগুলা ক্লাস দেখে আগে যারা শুরু করেছে তাদের থেকেও আগায় যাইতে পারে। কারণ আমি জানি বা বিশ্বাস করি এটা সব স্টুডেন্টদের পড়া ক্যাচ করার অ্যাবিলিটি একরকম না। কেউ দ্রুত ক্যাচ করতে পারে, আবার কারো ক্যাচ করতে একটু সময় লাগে। সো আমি যখন পড়াবো, একজন স্টুডেন্ট মনে করবে যে স্যার এত স্লো পড়ায়, এটা তো বুঝছি, এটা এতবার বলার কি আছে। আর একজন স্টুডেন্ট বলবে স্যার অনেক ফাস্ট পড়ায়, আমি কিছুই বুঝি নাই, স্যার আবার বলে। সো লাইভ ক্লাস আসলে আমার কাছে মনে হয় যে আসলে কোনো প্রয়োজন নাই। সো এই জন্য তোমাদের এখানে স্মার্ট পিডিএফ এটা দিয়ে দিছি। এটার স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তুমি নিজে প্রিন্ট করে প্রবলেম সলভ করবা। যে প্রবলেম তুমি পারবা না, ওইখানে সলিউশনে ক্লিক করলে ওইটার সলভ ভিডিওতে গিয়ে তোমাকে নিয়ে এসে ছেড়ে দিবে, তো তুমি ওই সলভটা দেখে নিবা। সো তোমার প্র্যাকটিসটাও হবে। আর আমি বিশেষ করি অ্যাডমিশনে মানে অনেক কঠিন কঠিন কিছু জানার থেকে প্র্যাকটিসটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। মানে তুমি পারা জিনিস পরীক্ষার হলে ভুল করে আসতে পারো, ঠিক আছে, এমন হইতে পারে তুমি পরীক্ষার হলে গিয়ে নদীনগর অঙ্ক ভুলে গেছো, হ্যাঁ, যে লব্ধির সূত্রই মনে পড়তেছে না, মানে লব্ধির সূত্রে কি মাইনাস ছিল নাকি প্লাস ছিল, হ্যাঁ, তো ওই ট্যান থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, হ্যাঁ, নিচে কি পি নাকি মানে কার সাথে কোন নিব, মানে একদম ইজি জিনিস কিন্তু ভুল হয়ে যাইতে পারে, প্লাসের জায়গায় মাইনাস। বিশেষ করে আমি এই কাজ করি, যে ক্যালকুলেশন অনেক ভুল করি। তো সে যাই হোক, প্র্যাকটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তোমাদের যে পিডিএফটা দিয়ে দিব সেটা একদম বুয়েটে যেভাবে রিটেনে আসে ওই স্টাইলেই পিডিএফ দিয়ে দেবো, আমি একটু পরে দেখাচ্ছি সেটা। আর ভার্সিটি অ্যাডমিশন এগুলোও রেকর্ডেড। আর থিওরি ক্লাস আগে যারা করছো তারা তো করছে, আর যারা করে নাই তাদের জন্য লিঙ্ক সাজানো থাকবে। আর এক্সামটা আমি রেডি করতেছি, এখনো এটা শেষ হয় নাই, উদ্ভাসের সাথে সাথে আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি একটু হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপটা একটু দেখাই।
সো এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। তো এরকমই একটা প্রাইভেট গ্রুপ থাকবে, এটা পাবলিক গ্রুপ, তোমাদের বোঝার সুবিধার্থে যে জিনিসটা কিভাবে কাজ করে। তো এখানে দেখো ফার্স্টে এখানে আমার এই যে ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে, এটা হচ্ছে থিওরি। তো যাদের থিওরি ক্লাস করা আছে অলরেডি তাদের আর এই ক্লাসটা করতে হবে না, তোমরা জাস্ট নোটটা রিভিশন দিবা। আর যারা কখনোই করো নাই, বেসিকে দুর্বলতা আছে, তোমাদের আগে থিওরি ক্লাসটা করতে হবে, কারণ বেসিক হচ্ছে সবার আগে। তো বেসিকটা যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, তুমি এই যে ভেক্টরের ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসটা করবা। তো এইখানে এটা ক্লিক করলে তোমাকে এই যে ওপেন করলেই তুমি হচ্ছে ভার্সিটির অ্যাডমিশনের ক্লাসের এখানে চলে আসবা। এই যে আসসালামু আলাইকুম, আজকে আমরা ঠিক আছে, ভেক্টরের তো এইভাবে তুমি এখানে চলে আসবা। এরপর এটা গেল 2 নাম্বার ভার্সিটি অ্যাডমিশনের। ঠিক আছে, আমি 4টা ফিচারের কথা বলছিলাম, থিওরি ক্লাস, ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস, এইটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস প্রবলেম। তো এটা সাদা ব্যাকগ্রাউন্ডে, এই সেম জিনিসটাই এটা এটা আমি হচ্ছে দেখানোর জন্য এখানে আনছি। সাদা ব্যাকগ্রাউন্ডে কেন? কারণ তোমরা যারা প্রিন্ট করে এটা হচ্ছে নিজেরা খাতায় একদম বুয়েটের ফিল নিতে চাও, তাদের জন্য এটা আমি দেখাই। তো এটা হলো দেখো সাদা। তো এখানে একটা পেজের ভিতরে আমি যে 3টা সাজাই দিছি, ঠিক আছে, এটা হলো একটা পেজ। তো এইটা হচ্ছে এইটা দেখাই এখানে। তো এই যে এটা রিটেনের জন্য এতটুকু জায়গা, এটা রিটেনের জন্য এতটুকু জায়গা, এইটার জন্য এতটুকু জায়গা। তারপরে এখানে এই যে ক্লিক ফর সলিউশন। তো এখানে সাদা ব্যাকগ্রাউন্ড হয়তো আমার ভিডিওটা ভালো আসতেছে না, আমি তোমাদের আরেকটা পিডিএফ দেখাচ্ছি কালো ব্যাকগ্রাউন্ডে। বাট এটা আমি দেখাই দিলাম যে এটা তোমরা প্রিন্ট করেও যাতে প্র্যাকটিস করতে পারো নিজেরা, সে ব্যবস্থা আমি করে দিছি, একদম বুয়েটের ভাইব চলে আসবে। আচ্ছা, এবার আসি ওইখানে কি রকম সুবিধাটা দেওয়া আছে। তো এইটা হচ্ছে সেই পিডিএফটার কালো ভার্সন, এই পিডিএফটাই হচ্ছে সাদা করে ওইখানে দেওয়া আছে। ধরো তুমি এই একটা অঙ্ক করতেছো, ধরো র্যান্ডমলি আমি ধরলাম কোন অঙ্কটা, ধরো একটা অঙ্ক করতে গিয়ে তুমি আটকাই গেছো। হ্যাঁ, আচ্ছা ধরো এই যে এইটাই, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তো এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ উপাংশ বের করো, এ ভেক্টরের লম্ব দিক বরাবর বি এর অভিক্ষেপ উপাংশ বের করো। ধরো এই প্রবলেমটা করতে গিয়ে তুমি পারতেছো না, তখন তুমি কি করবা? এই যে ক্লিক ফর সলিউশন, এখানে ক্লিক করবা পিডিএফ এর, তখন তোমার এইটা এই সলিউশনে নিয়ে যাবে। তো এই পিডিএফটা আমি যদি ওপেন করি, ঠিক আছে, তো এখানে ক্লিক করলে সলিউশনে যাওয়ার কথা কিন্তু যায় নাই। আচ্ছা, আমি এটাকে যদি একটু অন্য একটা পিডিএফ রিডার দিয়ে ওপেন করতেছি, হয়তো এই যে মাইক্রোসফট এজের মনে হয় সমস্যা, তো আরেকটা পিডিএফ রিডার দিয়ে ওপেন করতেছি। ধরো এই যে তুমি একটা অঙ্ক সিলেক্ট করলা, হ্যাঁ, ধরো এই যে এটা সামান্তরিকের এ বি বাহু এবং এডি বাহু দেওয়া আছে, বিভিন্ন ভেক্টরগুলো বের করতে বলছে। তো এখানে তুমি ক্লিক করবা, তখন দেখবা এটা তোমার এই যে সলিউশনে নিয়ে এবি গেছে। একটা ভেক্টর দেওয়া আছে, যে এ, ঠিক আছে, এই যে তো এবি জানি, এডিও জানি, এডি। তো এটা তোমাদের জন্য ফ্রি করা আছে, তো এই জন্য তোমরা এটা ইউটিউবে দেখতে পাচ্ছ, বাট পরেরগুলো আর কি ফ্রি করা থাকবে না। তো এরকম করে মনে করো তোমার আরেকটা প্রবলেম দেখাই। ধরো তোমার মনে করো আরেকটা প্রবলেম যে কোনো র্যান্ডমলি আমি নেই। তো ধরো এইটা ঘনকের কর্ণ এবং এর যে কোনো একটি পৃষ্ঠের মধ্যে কোণ কত, এটা তুমি জানতে চাও। তাহলে এই যে তুমি ক্লিক করবা, যদি না পারো আর কি, আমি সবসময় বলবো যে আগে তুমি নিজে প্র্যাকটিস করবা, না পারলে তখন হচ্ছে সলিউশনে যাবা। ঠিক আছে, ওকে। তো এরকম করে এই ভেক্টরের ভিতরে আমি করাইছি হচ্ছে কয়টা, প্রায় 70টার মতো ম্যাথ করাইছি। তো এই যে 70 নাম্বার অঙ্ক, তো এখানে এই যে একটি গাড়ির পেছনের গ্লাসের ছাদে, এই অঙ্কটা না পারলে আবার ক্লিক করবা। তো এইভাবে তুমি হচ্ছে যেটা তোমার দরকার তুমি হচ্ছে সেটা দেখে নিতে পারবা। তো মোদ্দা কথা হলো, এরকম একটা টেলিগ্রাম প্রাইভেট গ্রুপের মধ্যে এখানে হচ্ছে শুধু ভেক্টরটা আমি আপলোড দিছি। তো এরকম একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের মধ্যে এরকম নিউটনের মেকানিক্সও থাকবে, এখানে আমি এখনো দেইনি, ভার্সিটি অ্যাডমিশন ক্লাসটা আপলোড দিছি, তাইলে দেখতে পারো। তারপরে হচ্ছে এরকম করে আমি টপিক ক্রিয়েট করে দিব 14টা অধ্যায়ের জন্য 14টা। তো ক্লাসগুলো আমি চেষ্টা করব হচ্ছে সেপ্টেম্বর মান্থের মধ্যে সবগুলো দিয়ে দেওয়ার জন্য, এবং সেপ্টেম্বর সেকেন্ড উইকের মধ্যেই আমি ট্রাই করব। ঠিক আছে, কারণ তোমরা যারা উদ্ভাসে ভর্তি হবা বা বিভিন্ন জায়গায় কোচিং করবা, তো তারা যেন আগে থেকে এই ক্লাসগুলো দেখে প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারো। তো এটা তোমার জন্য একটা, মানে আমি বলবো কমপ্লিমেন্টারি কোর্স হিসেবে, মানে পাশাপাশি
তুমি এটা রাখতে পারো যে অন্যান্য জায়গাতে তুমি পড়তেছো তার পাশাপাশি এটাও রাখতে পারো যারা আগে থেকে ভর্তি হইছো। বাট যারা আর কোথাও পড়বা না তাদেরও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তোমরা যদি শুধু ফিজিক্স আমার কাছে পড়ো তাহলেও কোনো সমস্যা নেই, তোমাকে আর কোনো ইয়ে নিয়ে চিন্তা করতে হবে না যে আমি অন্য কোনো জায়গায় পড়লাম না, এইটা দিয়ে আবার কভার হবে কিনা। 100% কভার হবে। তুমি ক্লাসগুলো করবা, কোশ্চেন ব্যাংক থেকে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংকের পিডিএফ আমি দিয়ে দিব এই টেলিগ্রাম গ্রুপে, এই পেইড গ্রুপে দিয়ে দিব। সো নিজের প্র্যাকটিসটা খুবই বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনে। তুমি নতুন কিছু জানলা, অবশ্যই তোমার পুরা কনসেপ্ট তো ক্লিয়ার থাকতেই হবে, বাট আরো এক্সট্রা কিছু জানার থেকে প্র্যাকটিস যা জানছো বা কমপ্লিট যদি মনে করো যেগুলো জানার কথা সেগুলো যদি না জেনে থাকো আগে, অবশ্যই এখন জেনে নিতে হবে ইম্পর্টেন্ট যেগুলা। বাট এক্সট্রা অনেক কিছু, অনেক নতুন নতুন থিওরি, নতুন নতুন ধরো তোমার মডার্ন ফিজিক্সে মধ্যে অধ্যায়ের মধ্যে আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি তোমার সিলেবাসেই নাই, তোমার সেটা পড়ার কোনো দরকার নাই অ্যাডমিশনে। ঠিক আছে, অ্যাডমিশনে এমন কিছু পড়ার দরকার নাই যেগুলো আউট অফ সিলেবাস। তোমাকে সিলেবাসের মধ্যে থেকেই তুমি চেষ্টা করবা যাতে তোমার প্রিপারেশনটাকে কত বেশি শানিত করা যায় বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। তো অফলাইন কোথাও না কোথাও পরীক্ষা দেওয়া উচিত। তা আমার কোর্স করলে তো অফলাইন পরীক্ষা দেওয়ার সুযোগটা থাকতেছে না। তো তোমাদের অফলাইন পরীক্ষা হচ্ছে দেওয়ার একটা ব্যবস্থা তোমাদের নিজের করতে হবে, যেহেতু আমি একা মানুষ, আমি সেই ব্যবস্থাটা করতে পারতেছি না। তোমরা যেখানে ভর্তি হও, তো বেশিরভাগ স্টুডেন্টই উদ্ভাসে ভর্তি হয়, তো তোমরা সেখানে যদি অফলাইন পরীক্ষাগুলো দাও আর ফিজিক্সের জন্য যদি আমার উপর ভরসা করো, ইনশাল্লাহ উপরে তো আল্লাহ ভরসা একমাত্র, মানে আমি হচ্ছি উসিলা, তাহলে আশা করি তোমরা নিরাশ হবা না। আর তোমাদের জন্য তো এই যে বিভিন্ন রকম সিস্টেম করে দিচ্ছি। আর পড়তে পড়তে গিয়ে যদি প্রবলেম হচ্ছে তুমি ফেস করো, এই যে এরকম একটা ডিসকাশন গ্রুপ থাকবে। সো ডিসকাশন গ্রুপে তুমি মেসেজ করবা যে ভাই আমার এটাতে সমস্যা হয়েছে কি, তো আমি তোমার কি করব ভয়েস মেসেজ দিয়েও বলে দিব বা লিখে দিয়েও বলতে পারি। অথবা এই দুটাতেও যদি কাজ না হয়, আমি হচ্ছে লাস্টের দিকে কিছু লাইভ ক্লাস রাখবো যে আচ্ছা ঠিক আছে তোমার কিছু প্রবলেম থাকলে দেখো, তোমার কিছু প্রবলেম থাকলে দেখো, মানে ডিসকাশন হিসেবে রাখতে পারি। তো লাইভ ক্লাসটা হচ্ছে মানে অনেকটা প্রবলেম সলভিং এর মতো। তাহলে দেখো তুমি যদি এই কোর্সে এনরোল করো, তুমি এই সব সুবিধা তো পাচ্ছই, ক্লাসগুলো তো অলরেডি মানে রেকর্ডেড আকারে আগে আগেই পেয়ে যাচ্ছ। সো তুমি তোমার পেসে পড়াশোনা করতে পারবা। তুমি যদি একবারে সব দেখে ফেলতে চাও দেখে ফেলতে পারবা। ঠিক আছে, আর অ্যাডমিশনে অবশ্যই আলসেমি করার কোনো সুযোগ নেই। তো এই জন্য আমি রেকর্ডেড ক্লাস দিছি, তুমি তোমার পেসে দেখে ফেলো, যতটুকু লাগে দেখে ফেলো, প্র্যাকটিস করো। না পারলে তখন হচ্ছে এই যে যে ফিচারটা আমি বলে দিলাম যে তুমি অঙ্ক করতে থাকবা করতে থাকবা, অঙ্ক করতে থাকবা, না পারলে গিয়ে সলভ দেখবা। তো প্র্যাকটিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। আর প্রাইভেট মেন্টরশিপ বা কিউএনএ ডিসকাশন কোনো কিছুই দরকার নেই, কারণ এই একটা গ্রুপই তোমার সব সমস্যার সমাধান। তুমি এইখানে তুমি আমার সাথে ডিসকাস করতে পারবা, তোমার প্রবলেম থাকলে টুস করে মেসেজ দিয়ে দেওয়া ভাই এটাতে সমস্যা, তা আমি তোমাকে চ্যাটে লিখে দিব যে এটা এটা এমনি হবে। তারপর তুমি না বুঝলে ভয়েস মেসেজ দিতে পারি, তারপর না বুঝলে লাইভ ক্লাসও তোমার জন্য আয়োজন করতে পারি। তো এই তো, আমি চেষ্টা করবো আমার দিক থেকে 100% দিতে। তো আমি তোমাদেরকে টেনে তোলার চেষ্টা করব, বাট তোমাদেরও নিচ থেকে ওঠার চেষ্টাটা করতে হবে, তাইলেই সাফল্যের শিখরে আমরা আরোহণ করতে পারবো ইনশাল্লাহ একসাথে। এই তো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো, তো সেটার আমি উত্তর দিয়ে দিব। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, কোর্সের প্রাইস কিন্তু হচ্ছে 1500, আর যদি তুমি সেপ্টেম্বর 30-এর আগে ভর্তি হও তাহলে হচ্ছে 1000 টাকায় ভর্তি হতে পারবা। আমি যথেষ্ট কম রাখার চেষ্টা করতেছি। এই তো, ঠিক আছে, তাহলে তোমার সাথে কথা হবে ইনশাল্লাহ আবার। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।